দেখছেন কবির সৌরভের ইউটিউব চ্যানেল। আমার পাশে যে মানুষটি বসে আছেন, আমার সঙ্গে যে মানুষটি আছেন, দীর্ঘ কয়েক বছর পরে তিনি প্রথম অন ক্যামেরা ইন্টারভিউ দিচ্ছেন। আমরা প্রথমেই ধন্যবাদ জানাই স্যার। ধন্যবাদ। কেমন আছেন এখন? চলে যাচ্ছে, যাবার চলে যাচ্ছে। দিল্লি থেকে তো দীর্ঘদিন, আমি দিল্লিতে আপনি যখন ছিলেন মোটামুটি আমি আপনার ইন্টারভিউ করেছি, সেই ইন্টারভিউ বহু মানুষ দেখেছেন এবং সবাইকে কথা দিয়েছিলাম যে আপনি কলকাতায় ফিরলে বা আমি দিল্লি গেলে সম্ভব হলেই প্রথম ইন্টারভিউ আমি আপনার করব। এই মুহূর্তে ম্যাডাম কেমন আছে? আছে, চলছে, চলে যাচ্ছে। বাংলার রাজনীতির খবর তো রাখছেন, দিল্লির রাজনীতির খবরও রাখছেন। নিকৃষ্ট মানের যেটা আমরা দেখেছি সেই সময়, যাদের প্রফুল্ল সেনকে আমি ঘরের মধ্যে দেখেছি, গেছি, গৌরকিশোর ঘোষ পাঠিয়েছে যা ইন্টারভিউ এমার্জেন্সি, এই চা দাও, ছেলেরা এসেছে, চাল আসে না। তা বেরিয়ে ভদ্রমহিলা, এক বয়স্ক ভদ্রমহিলা বলছে, বুড়োকে বলুন, এই ভাষা, বুড়োকে বলুন চাও নেই, চিনিও নেই। তো চোখে দেখা। হ্যাঁ, তো এখন তো সেটা ভাবা যায় না, ভাবা যায় না। হলোটা কি, কেন হলো? মানুষ দায়ী। হাওয়ায় ভোট দেয়, লোক দেখে তো ভোট দেয় না। আমরা তো লোক দেখে ভোট দিইনি। অরুণাভ ঘোষের কাছে ছুটে আসার কারণ হচ্ছে, অরুণাভ ঘোষ খুব অত্যন্ত একজন বর্ণময় চরিত্র। আপনার ভাষ্য, আপনার কমেন্টারি দিনের পর দিন মানুষকে মুগ্ধ করেছে এবং রাজনৈতিক নেতা হিসেবে আপনি অত্যন্ত বর্ণময় একজন চরিত্র। প্রথমে কংগ্রেস, তারপরে তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায় একদম জন্মলগ্ন থেকে অধুনা মুখ্যমন্ত্রীর আপনি সঙ্গে থেকেছেন। তারপরে তার কঠোর সমালোচনা আপনার মতো করে কেউ বিশেষ করেনি। আবার একই সঙ্গে যুযুধান বিকাশ ভট্টাচার্যেরও প্রচুর আপনি হচ্ছে যে তার হয়ে প্রচুর সমর্থনে তার সভা করেছেন, আবার প্রচুর সমালোচনাও করেছেন। এই অরুণাভ ঘোষ, এই আনকম্প্রোমাইজিং অরুণাভ ঘোষটা, এটার রহস্যটা কি? রহস্য মানে আমার পেট চলে না রাজনীতি করে, বা বেটার লিভিংয়ে। কারণ আমার যারা সঙ্গে যারা ওকালতি বলো বা যারা কন্ট্যাক্ট রাখে, মাসে 70-80 লাখ টাকা রোজগার করে। তা আমি তো তা করি না, তার ধারে কাছে নেই। মানে ধারে কাছে হয়, চলে যাচ্ছে। চাইলে করতে পারতেন, সেটা জানি না, চলে যাচ্ছে। মেয়েরা এস্টাবলিশড, হইতে আমি খুশি, এই আর কি, চলে যাচ্ছে। কিছুদিন আগেই আপনার এখান থেকে ঢিলছোড়া দূরত্ব, অনেকগুলো বিষয়ে আসবো পরপর। বিকাশ ভট্টাচার্যের সম্পর্কে আপনার কমেন্টারি, সেটা ফেসবুকে আপনি জানেন কি না জানি না, খুব ভাইরাল হয়েছে, যে এই ক্লাসের বাঘ সব কিছু, সেভাবে আসবো। কিন্তু তার আগে একটা বিষয়ে আসি, সেটাও ঈষৎ বন্য বিষয়। সল্টলেকে বিকাশ ভবনে আপনার বাড়ি থেকে প্রায় ঢিলছোড়া দূরত্বে, সেখানে কর্মপ্রার্থী শিক্ষক যারা, আমি কর্মপ্রার্থী বলতে হচ্ছে খারাপ লাগছে, তাদের ধর্ণা আন্দোলন চলাকালীন সব্যসাচী দত্ত, আপনার বিরুদ্ধে যিনি মেয়র পদপ্রার্থী ছিলেন এবং জিতেওছেন, তিনি পৌঁছে গেলেন। আমি মেয়রে দাঁড়াইনি কোনোদিন। সল্টলেক পৌরসভা নির্বাচনে তো আপনি মেয়র পদপ্রার্থী ছিলেন। না, দাঁড়াইনি, ভুল। না, ঠিক সেই সময়টা আপনি এবং গৌতম দেব আপনারা একটা জোট, একটা কোয়ালিশন করেছিলেন। হ্যাঁ, ঠিক। তো সেই সময়টা আপনার সল্টলেক পৌরসভার চেয়ারম্যান। তো সেই সময়টা আপনি সেদিন আশা করি দেখেছেন, দিল্লি থেকেই দেখেছেন। সব্যসাচী দত্তের সেই ভূমিকা সম্পর্কে আপনার মতামত? দেখো, তোমায় আমি বলি, আমার জীবনটা যদি রাজনীতি করে চলে, আমি সেই দিকেই যাব। সব্যসাচী যা করেছে রাজনৈতিক স্বার্থে নিজের, আর তো না। যারা বসেছিল তারাও রাজনীতি। আচ্ছা, যারা বসেছিল তারাও রাজনীতি। এই বললো যে কি, একবার বললো সব রিজাইন করেছে, কি ওটা কি বললো জানি, গণ ইস্তফা। হ্যাঁ, সেটা তো আরজি করার সময়। আমি বললাম এসব ফালতু কথা বলছে, গণ ইস্তফা হয়? তো সবাই খেলছে। ওটা সিম্বলিক হয় না, সেটা সিম্বলিও হবে কেন? একজন প্রতি আলাদা একেবারে মেমো নাম্বার থাকবে তার কিছু। মেমো এমনি আমি আমার রেজিগনেশন আমি দেবো, গণ ইস্তফা হয় না। ঠিক চলছে, চলে যাচ্ছে, দেখে যাচ্ছি। কি বলবো, তোমরা এলে বলে দিই এই আর কি। সব্যসাচী দত্ত সম্পর্কে কি বলবেন, সেদিনের ঘটনা সম্পর্কে? আমি বললাম তো, একদম রাজনীতির ব্যাপার। ওর এখানে এলাকা দখলের ব্যাপার। এলাকা তো বেহাত হয়নি না, সেটা ভয় পায় তো, যে কোনো রাজনীতিবিদই ভয় পায় এলাকা দখলের। অ্যাক্টিভ ছেলে, কিন্তু মারদাঙ্গায় অ্যাক্টিভ, সবাতে অ্যাক্টিভ। 30 সেকেন্ডের মধ্যে ভাড়া করে দেওয়ার ক্ষমতা রাখেন বলেওছেন। কিন্তু মিডিয়ার সঙ্গে আপনি তো দীর্ঘদিন ধরে মিডিয়া হ্যান্ডেল করেছেন, আমাদেরকে আপনি এত অ্যাটেন্ড করেন এবং মেইনস্ট্রিম মিডিয়াকেও দীর্ঘদিন অ্যাটেন্ড করেন, আপনাকে তো কোনোদিন এই ভূমিকায় দেখিনি। এটা নির্ভর করে। তুমি মোহনবাগানের এই সুকুমার সমাজপতির নাম শুনেছ? ইস্ট বেঙ্গলের রাইট আউট খেলতো, আর লেফট ব্যাকে থাকতো মোহনবাগানের এটি রহমান। দুটোই বড় প্লেয়ার। এটি রহমান শুধু লাথি মারতো সমাজপতিকে,
আমি মোহনবাগানের সাপোর্টার, যদিও বাঙাল খুব খুশি হতাম ব্যাটাকে মেরেছে, এই সেম থিং। এখানে কোনো নীতি জাস্টিফিকেশন নেই, হু উইল রুল। আপনার একটা উক্তি আমি বলবো, একটা কোটেশন খুব ভীষণ এই মুহূর্তে ফেসবুকে সেন্সেশনালি ভাইরাল হয়েছে, যে মমতা বিকাশ ভট্টাচার্য, মেয়র বিকাশ ভট্টাচার্যকে চেনে, কিন্তু এজলাসে উকিল বিকাশ ভট্টাচার্যকে চেনে না, এজলাসে বিকাশ ভট্টাচার্য বাঘ। একটু ক্ল্যারিফাই করুন। দেখো, বিকাশদা তো উকিল ভালো, নো ডাউট, কিন্তু এখন ওকালতিটা ইউজ করছে। আমি বিকাশদার সঙ্গে দেখা হচ্ছে না, আমি তো খুব ইলেকশন করেছি, একটু প্লেইং টু দি গ্যালারি হয়ে যাচ্ছে। বিকাশ ভট্টাচার্যকে আমি এইভাবে দেখতে চাই না। আচ্ছা, বিকাশ ভট্টাচার্য হয়তো সিপিএমের কেউ নেই বলে হচ্ছে। এই প্লেইং টু দ্য গ্যালারি বলতে লোকে খাবে, কিভাবে দেখতে চান? না, কিছুটা তো লোকে খাবে করতেই হয়, কিন্তু বিকাশদাকে আমি এই রোলে দেখিনি। কি রোলে দেখতে চেয়েছেন? কি রোলে? যেমন বিকাশদা তেমন আমাদের এই ছিল জোরের লোক। উকিল তো মারাত্মক উকিল, খুবই ভালো উকিল, ভালো উকিল। আচ্ছা, মানুষের উদ্দেশ্যে আপনি বলুন। আর উকিলের যেটা ওর জুনিয়র যেগুলো, সেগুলো নট টু স্ট্যান্ডার্ড। তারা বিকাশদার নাম ভাঙিয়ে এলাকায় কোটি টাকার চেম্বার করে ফেলেছে। এগুলো বিকাশদার বদনামে যায়। এই যে সেদিন বিক্ষোভ করেছে না, এটা কিন্তু উকিলরাও ছিল বিকাশদার এগেনস্টে। বিকাশদার বিরুদ্ধে রাগটা না, এই বিকাশদা এগুলো জানে না, জানলেও কিছু করার নেই, চেলাচামুন্ডারা করছে। তো আপনার অনেকদিন তো, আপনি তো পরশু আবার চলে যাবেন, এর মধ্যে আবার বিকাশবাবুর সঙ্গে আবার দেখা হওয়ার সম্ভাবনা নেই? যদি দেখা হতো কি বলতেন? না, এমনি তো খুবই, আমার সঙ্গে খুবই হৃদ্যতাপূর্ণ রিলেশন। চা খাওয়ার সম্পর্ক আছে? হ্যাঁ, বিকাশদা হেরে গেল, আমার মতো দুঃখ কেউ পায়নি। তার এগেছে খেয়েছিল মিমিনা চিমিকে, এরা জিতলো। কি বলবো বলো, কোথায় বিকাশ ভট্টাচার্য, কোথায় এরা? কেন জনপ্রিয় অভিনেত্রী, অসুবিধা কোথায়? পার্লামেন্টে বিকাশ ভট্টাচার্য আর এরা কথা হলো। অরুণাভ ঘোষ রাজনীতি থেকে সরে গেলেন কেন? সরিনি ভাই, সরিনি, আছে, ভাল লাগছে না, সরিনি। মানে অ্যাক্টিভ রাজনীতি করি না, তোমার এখানে রিয়াকশন দিচ্ছি, এটাও তো রাজনীতি। দিল্লিতে আছেন একদিন ধরে, সেখানে অপারেশন সিঁদুরের উত্তাপ কতটা? কারণ মোদির শরীরে তো গরম সিঁদুর বইছে রক্তে, প্রধানমন্ত্রী মোদি নিজে বলেছেন। বলা কঠিন, সে দিল্লির লোকেরা কেয়ার করেন। তুমি দিল্লি গেলে বুঝতেই পারবে না রাজনৈতিক পরিস্থিতি, কিছুই নেই ওখানে। গরম সিঁদুরের কোনো না, লোকেরা ব্যাপারটাকে কিভাবে অবজার্ভ করছেন অরুণাভ ঘোষ? মোদি এখন অল্টারনেটিভ তো কোনো লিডার নেই সেভাবে। আপনার দলের রাহুল গান্ধী আছে, রাহুল গান্ধী যে যাই বলুন, আমি গোড়া থেকে বলছি, ওর মতো পড়াশোনা কিন্তু কোনো লোকের নেই। তাহলে নেই? বলে, আমি তো বলি না, হার্ভার্ড থেকে তো পরীক্ষা দিয়ে ঢুকেছে, হার্ভার্ড থেকে পাশ করে যাবে, কেমব্রিজ থেকে পাশ করে। আমার মেয়ে তো কেমব্রিজে এখান থেকে স্কলারশিপ নিয়ে গিয়েছিল। তো বললো, বাবা রাহুল গান্ধী তোমরা জানো না, যে যা পাচ্ছে বলে যাচ্ছে, হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট। না, রাহুল গান্ধী তো এই মুহূর্তে নিজেকে অনেকটা মানে ডেভেলপ করেছেন, আপগ্রেড করেছেন, মানে পলিটিক্যাল অ্যাকসেপ্টেন্স অনেক গুণে বেড়েছে রাহুল গান্ধীর। তো সেই জায়গায় দাঁড়িয়ে হার্ভার্ড বলতে আমার মনে পড়লো, হার্ভার্ডে আপনি শুনেছেন কিনা জানি না অনুবাদা, মানে হার্ভার্ডে তো ট্রাম্পের সরকার ওখানকার বিদেশি ছাত্রদের পড়াশোনার উপর নিয়ন্ত্রণ জারি করেছে, এবং লোক ঢুকতে পারছে না বলে, এবং তার মধ্যে তার কোপে পড়েছে মাই ফ্রেন্ড ডোনাল্ড, বলেন প্রধানমন্ত্রী, কিন্তু ভারতীয়রাও তো কোপে পড়েছে। পড়েছে। বিদেশ নীতি সম্পর্কে কি বলবেন? আমেরিকার না, আমাদের বিদেশ নীতি, ভারতবর্ষ দেখো, আমেরিকার ওই জোরটা নেই। অর্থনীতিতে যে টানবে, ভারতের সুবিধা হবে তার দিকে যাবে। বিদেশ নীতি সবসময় অর্থনীতি নির্ভর। আর এই যে টোটাল ব্যাপারটা, আমি এবার আইনজীবী অরুণাভ ঘোষের খুব গুরুত্বপূর্ণ কিছু মতামত চাই, যে এই ভয়ঙ্কর কেলেঙ্কারি, অনেকে বলছেন প্রাতিষ্ঠানিক দুর্নীতি, অনেক কিছু, অরুণাভ ঘোষ, আইনজীবী অরুণাভ ঘোষ, এই টোটাল চাকরি চুরির ব্যাপারটাকে কিভাবে দেখছেন? দেখো, চাকরি চুরি আগেও হয়েছে। আচ্ছা, আগেও হয়েছে, এই রেটে হয়নি। মাস রেটে মমতার যেমন করলো, মাস রেটে লাগিয়ে দাও, এটা মমতা কেন বলছেন? মমতার সরকার, তার লোকেরা করছে, লিডারশিপটা তো তার লোকেরা দিচ্ছে, ভিড়ে আছে। কিন্তু একটা কথা অনুবাদ, আপনারা একদম শুরু থেকে মুখ্যমন্ত্রীকে দেখেছেন, আপনার কাছে আমি কয়েকটা প্রশ্ন করব। এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে স্তরে, যে বয়সে, যে অবস্থায় আছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন সেই সময় সেই বয়সে ছিলেন, একটা জিনিস অন্তত তার পক্ষে কেউ থাকতে পারে, তার বিপক্ষেও কেউ থাকতে পারে, কিন্তু আপনি তার চরম নিন্দুক হয়েও আশা করি একটা কথা বলবেন না, যে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতিগ্রস্ত
এই অভিযোগ কখনো উঠেছিল না। তাহলে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কি এমন পরিস্থিতির সম্মুখীন হয়ে কম্প্রোমাইজ করতে হচ্ছে? দেখো, কোথায় একটা পার্টি চালাতে গেলে একটা কম্প্রোমাইজ লাগেই। তখনও তো চালাতেন। হ্যাঁ, করেছো তো, তখন নেয়নি। একটা গেট করতে টাকা নিতে হতো না, একটা এপারে ওপারে গেট করতে বিরাট টাকা কেউ না কেউ তো দিয়েছে। কংগ্রেস থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চলে যাওয়া এবং তারপরে ফিরে আসা, কারণটা কি? আমি ফিরিনি ভাই, আমি সেভাবে কংগ্রেস বলছে কংগ্রেস হয়ে গেল। আচ্ছা, ফেরাফিরির ব্যাপার না, আমি যেখানে আছি সেখানে। মানে একজন দক্ষিণপন্থী রাজনীতির মানুষ। দক্ষিণপন্থী বলবো না, যেটা সহজ বুঝি সেইটাই বলছি। কংগ্রেসের রাজনীতি আছি, সেরকম করে তো নেই, কোথায় বাইরে যাই কোথায়। একটা সময় ছিলেন, যথেষ্ট ছিলেন। সেইভাবে নেই, সেইভাবে না, যেটা করা দরকার সেইভাবে। অ্যাক্টিভ রাজনীতিকে মিস করেন? এখন অ্যাক্টিভ বলতে কি, কম্প্রোমাইজের রাজনীতি, আমার লিডারের সঙ্গে কম্প্রোমাইজ করতে হবে। কংগ্রেস তো এখন কিছুই নেই। শুভঙ্কর চেষ্টা করছে দেখলাম ওই কাগজে, তো সে ওজনটা নেই। অধীর চৌধুরী সম্পর্কে কি বলবেন? অধীর চৌধুরী করতে পারত, সেই জোরটা ছিল, কিন্তু নিজের এলাকায় সমর্থনটা হারিয়ে ফেললো। কারণ লোকাল কিছু দুর্নীতি আছে, ওর নিয়ে হয়তো চেহারাদের ছিল। দুর্নীতির প্রশ্নে যদি অধীর চৌধুরী হারেন আপনার কথা অনুযায়ী, তাহলে তো দুর্নীতির টিলা অধীর চৌধুরী হলে মহাপর্বত, ভয়ঙ্কর বড় পর্বত মমতা বন্দ্যোপাধ্যায় দল। তাহলে মানে মমতা ব্যানার্জি বললাম, তোর মতো মাটির গন্ধ কেউ বোঝে না এখনো। বিজেপির সঙ্গে কখন লাইন করলো? 2001-এ, তখন ছিলেন আপনারা সঙ্গে। হ্যাঁ, তারপরেই মনে একটা সংঘাত আপনাদের। যাই হোক, সেটা পরের কথাই বলছি। আছি, তোমার সঙ্গে আছি। আমার তথাগত রায় মনে আছে মমতার বাড়িতে যাচ্ছে, আমি বেরোচ্ছি, আমি আজকে ইন্টারভিউ করলাম, তো আমি তথাগত রায়কে বললাম যে যাই করুন সাবধানে করুন। আমি তখন তৃণমূল করি। হ্যাঁ, এটা বুঝবেন না, যখন যাকে প্রয়োজন মমতা তাকে ব্যবহার করে, ওর মতো মাটির গন্ধ কেউ বোঝে না। আমি আজকেই তথাগতকে একটু প্রশ্ন করছিলাম যে দাদা, আপনি তো চরম মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করে আসছেন, গত কয়েক বছর ধরেই করে আসছেন, সরকারে আসার পর থেকেই করছেন, কিন্তু সিঙ্গুরের আন্দোলন মঞ্চে যখন আপনাকে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, সেই দেখা যাওয়া নিয়ে কি এখন অনুশোচনা হয়? বলে না, আমরা বামফ্রন্টকে সরাতে চেয়েছিলাম। আপনাদের সেই সময় অবস্থান কি ছিল? কারণ আমার মনে আছে আপনি কড়া সমালোচনা করতেন বামফ্রন্টে। হ্যাঁ, তাই তো। সিঙ্গুরের ব্যাপারে তো আমি তো প্রথম থেকে লেখালেখি লিডারশিপটা একদম করলাম। তারপর মমতারা দেখলো আন্দোলন হচ্ছে, ঠিক আছে ঢুকে পড়ো। ঠিক আছে। এই মুহূর্তে রাজনীতিকে কিভাবে দেখছেন? বামফ্রন্ট ভালো ছিল না তৃণমূল ভালো? দেখো, তৃণমূলে নাকি কংগ্রেস ভালো ছিল? চোর জোচ্চোর যাই বলো, রিচটা আছে। চোর কিন্তু এফিশিয়েন্ট একদম। হ্যাঁ, আমি বলছি তো, আগে কিছু হলে এফিশিয়েন্ট কোথায়, মানে ধরা পড়ে যাচ্ছে। যাই হোক, আমি বলছি আসছি। আগে সিপিএম কে বললাম, আগে লোকাল কমিটি, তারপর ডিস্ট্রিক্ট কমিটি, তারপর লেলো। এই পালায় হয়তো কোনো প্রবলেম নেই। এখানে বললেই কাউন্সিলর দৌড়ে চলে আসে। রিচ উইথ দি পিপল এটা অনেক বেশি, রিচটা পৌঁছানো, দলীয় ডেকোরামের ব্যাপারটা অতটা শিথিল পৌঁছে যায়। তাহলে এই মুহূর্তে চোর কিন্তু এফিশিয়েন্ট, সেটা বল। আমার এবার প্রশ্ন হচ্ছে, যদি এফিশিয়েন্টই হবে তাহলে ধরা পড়ে যাচ্ছে কেন? মমতা বন্দ্যোপাধ্যায় তো সিপিএম এর নামে 1000টা কমিশন বসছে, করলে লোকে তো খাচ্ছে ভাই, ভোট তো দিচ্ছে লোকালে, কিন্তু একটা তো ধরতে পারছে না। তাহলে কি ধরবে কি করে? আপনি এবার বলুন যে অভিযোগগুলো সত্যি না মিথ্যে? অভিযোগ তো জানি না, অভিযোগ মানে অভিযোগ, প্রমাণিত না। আমি বলছি তো, আগে তো যেটা রাজারহাটে মিটিং করলেন, হাজার ফাইল নিয়ে সব। আরে আমি এখানে দেখেছি তো, সিপিএম এর এখানে পাড়ায় 33 জন লোক ছিল, এখন কাউকে দেখি না। আজকে সিপিএম এর যে জেনারেল সেক্রেটারি ছিল, কি নাম মারা গেল, সীতারাম ইয়েচুরি। না, কলকাতার বাঙালি, অনিল বিশ্বাসের কথা বলছেন? অনিল বিশ্বাস। আজকে বোঝা যেত অনিল বিশ্বাস কি ছিলেন। এই ইতিহাসগুলোই তো আপনার কাছে। পিছনে পুলিশ আছে। অনিল বিশ্বাস বলে দিল, শুনুন ওখানে অরুণাভ ঘোষ আছে, ওকে একটু দেখবেন, ব্যাস আমি লিডার হয়ে গেলাম। এখন হতো বিমান বোস পাচ্ছে, যত ডেডিকেটেড লোক, একটা কিছু নেই। বুদ্ধ ভট্টাচার্য সম্পর্কে আপনার দু রকমের মূল্যায়ন আমি নিজে শুনেছি, আমাকেও এক ধরনের মূল্যায়নের কথা আপনি বলেছেন। অন ক্যামেরা, মানে ইন পার্সন অরুণাভ ঘোষ বুদ্ধ ভট্টাচার্য সম্পর্কে কি বলবেন? না, লোকটা তো ভালো ছিল, কিন্তু পার্টির লোক, মমতার মতো না যে আমি মমতা বলি পার্টি, কিন্তু পার্টি বলি বুদ্ধদা। দুবার হেরেছে, এই মানুষই তো হারিয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যকে।
কি বলবো? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন বুদ্ধদেব ভট্টাচার্য আর জ্যোতি বসু? জ্যোতি বসু অনেক প্র্যাকটিক্যাল ছিল। আমি একটা ছোট ঘটনা বলি। আমি একটা মামলা করেছিলাম সল্টলেকের মুখ্যমন্ত্রীর কোটায় জমি দিচ্ছে, এটা কিন্তু কম চুরি করেনি সিপিএম। আপনি মামলা করেছিলেন মনে আছে? সল্টলেকে। তো এখানকার সল্টলেক ওয়েলফেয়ার সোসাইটি, তারা আমাকে, আমি গেলাম ওদের সঙ্গে আছি, জ্যোতিবাবুর বাড়িতে, একটা জমি চাই। জ্যোতিবাবু খালি বলছে অরুণাভ ঘোষ আমাকে নামে চিনতেন, অরুণাভ বলুক আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি। ওরা বলছে আমি কিচ্ছু বলছেন না, না আমি এখন বলবো না। তা বললো দেখো অরুণাভ, আমি জানি তুমি না বলছো কেন, আর তুমিও জানো আমি তোমাকে বলছি কেন। এই হলো জ্যোতি বোস। হ্যাঁ, অন্য উইট ছিল, ও কবা দেখা যায় না। এবং সিদ্ধার্থ রায় একদম একদম এটা অন্য লেভেল ছিল। আচ্ছা, জ্যোতি বসু, সিদ্ধার্থ শঙ্কর রায়, তার আগের বিধানচন্দ্র রায় বা তারও আগের প্রফুল্ল চায়, আমি এই সময়টার সঙ্গে এই সময়টার বেসিক রাজনীতির ডিফারেন্সটা কি হয়ে যাচ্ছে? বললো নাথিং সাকসিড লাইক সাকসেস। আচ্ছা, সাফল্যই শেষ কথা, সফল হওয়াটা, চুরি করে হোক এ করে হোক কেউ জিজ্ঞেস করবে না। এবং এখন যেটা হয়েছে পিওর অনেস্টি তোমার কি রাজনীতিতে তুলবে না, কোথাও একটা গোজ চাই। সোনায় যেমন বললাম তো, সোনার গয়না করতে গেলে খাদ মেশাতো, এখানে একটু খাদ। আচ্ছা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছুটিতে পা গলালেন না অরুণাভ ঘোষ? আমরা দেখলাম সেই ভয়ঙ্কর হচ্ছে যে রক্তাক্ত সল্টলেকের ভোটে আপনি, গৌতম দেব, আপনারা সবাই মিলে একটা মঞ্চ তৈরি করলেন। তো অরুণাভ ঘোষের সবসময় এই মানে অপোজিট দা হচ্ছে, তাই তো, হ্যাঁ, অপোজিট দ্য মোশন যাওয়ার কারণে এটা কি চরিত্রগত ব্যাপার। মানে বুদ্ধদেব ভট্টাচার্য যখন সরকারে মুখ্যমন্ত্রী, তখন আপনি কবির সুমনের সঙ্গে একটা ইন্টারভিউ, আপনি বুদ্ধদেব ভট্টাচার্যকে মানে বিলো স্ট্যান্ডার্ড স্টুডেন্ট বলে, আমার পরিষ্কার মনে হয়, আপনি এই কথা বলেছিলেন। তারপরে অরুণাভ ঘোষ যখন বুদ্ধ ভট্টাচার্য একদম মানে সন্ন্যাসে চলে গেলেন, তখন বললেন ওরকম পড়াশোনা কম। না না না, আরে ওটা বিলো স্টুডেন্ট কম্পেয়ার টু প্রেসিডেন্সি কলেজের রেজাল্টে। আচ্ছা, সে তো অসীম চ্যাটার্জিও খারাপ স্টুডেন্ট হিসেবে সেরকম না, মার্কস, হ্যাঁ ওইটা ছিল মেধা। তাহলে এই মুহূর্তে মানে বাংলার রাজনীতির মানে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আপনার একটা পরিষ্কার মূল্যায়ন যেটা বুঝতে পারছি, ভালো হোক খারাপ হোক মাটি চেনেন, ভোট জেতার রাজনীতি করতে পারেন। বিকল্প কে আছে? একটা তো কেউ বিকল্প থাকবে, থাকে তো? আপাতত নেই, আপাতত নেই। গোকুলে বাড়ার মতো কে আছে? দেখছি না। আপনি তো একটা সময় আপনার শুভঙ্কর সরকারকে তো নিয়ে আপনি যথেষ্ট আশাবাদী ছিলেন। না, ওই লেভেল না। আবার সিপিএম এর যে ব্যাচটা উঠে আসছে, ভালো ছিল, মীনাক্ষী মুখার্জি ভালো ছিল, কিন্তু মীনাক্ষীদের কি হয়েছে, নতুন মার্ক্সবাদ পড়েছে বলে যাচ্ছে, আমি তো বুঝি, কিন্তু মাটির সঙ্গে যে সম্পর্কটা সেটা এদের নেই। প্রথমত বাংলাটাই কোথায় একটা ডিফেক্ট আছে বলার। সেটা তো ব্যক্তিগত মীনাক্ষীর কথা বলছেন, সৃজন তো খুব ভালো বাংলা বলে, সৃজনের সেই ওজনটা নেই, ভালো ছিল। আচ্ছা, দীপশিতা বা সৃজন বা আরো যা প্রতিকূর, আরো ভালো মেয়ে, জেএনইউর মেয়ে। হ্যাঁ, দেখা হয়েছে নাকি? না, ওখানে গিয়ে আমার মেয়ে পড়তো জেএনইউ, তখন থেকে মানে মেয়ে ছেলে। আচ্ছা, এবার সেই জায়গায় দাঁড়িয়ে বিরোধী পরিসরটা কি তাহলে আস্তে আস্তে শূন্য হয়ে যাচ্ছে? কারণ আমাদের এখানে তো বিরোধী রাজনীতির একটা দারুণ ভূমিকা ছিল। নেই, জ্যোতি বসু ছিলেন বিরোধী কথা ছেড়ে দাও, মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন বিরোধী নেত্রী ছিলেন। তখন পড়ে যাচ্ছে বিরোধী নেত্রী মানে কি, সিদ্ধার্থ রায়ের পর মমতা ব্যানার্জি তো আমরা মেনে নিয়েছি, আর কি বলবো। হ্যাঁ, কিছু করার নেই। মানে অরুণাভ ঘোষের সঙ্গে কথা বলে আমি আজকে যেটা বুঝতে পারছি, অরুণাভ ঘোষ টোটাল ব্যাপারটা নিয়ে খুব পেসিমিস্ট, খুব অপটিমিস্ট আমার মনে হচ্ছে। না না না, তাহলে এখান থেকে বেরিয়ে আসার উপায়টা কি? মানুষ তো আমাদের পেসিমিস্ট করে দিচ্ছে। যেটা বললাম, তৃণমূলের আগে সিপিএম এর কিছু হলে লোকাল কমিটি, ডিস্ট্রিক্ট কমিটি, আমার বাড়িতে একটা ইট গাঁটবো। তৃণমূলের তা তো না, বললো সঙ্গে সঙ্গে দৌড়ে আসে। চোর কিন্তু এফিশিয়েন্ট, এইটা আছে। আপনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বললেন, আমার এটা প্রশ্ন করা উচিত আপনাকে। আপনি বললেন আগেও দুর্নীতি হয়েছে, চাকরির ক্ষেত্রেও হয়েছে। সল্টলেকের জমি, আচ্ছা, তো মামলা করেছিলাম, তার ফল জিতেছি, সে তো আস্তে আস্তে মিলিয়ে গেল। সল্টলেকে সিপিএম এর কম জমি পেয়েছে ওদের লোকেরা, বাড়ি তৈরি করেছে কি করে, কার কি রোজগার তো আমি জানি, সব টপ লিডাররা বাড়ি তৈরি করেছে, কোথায় একটা ছিল। এবার আপনার কয়েকজন প্রতিবেশীর কথা আপনাকে জিজ্ঞেস করি, তাদের সঙ্গে যোগাযোগ আছে কিনা। অসীম দাশগুপ্ত ভদ্রলোক, আনফিট টু বি ডিসঅনেস্ট, আর কি অনেস্টি ছাড়া কিছু। গৌতম ভাঙা গাড়ি চাপে। হ্যাঁ, গৌতম দেব
ভালো ছেলে ছিল, অসুস্থ হয়ে গেল। গৌতম দেবের এই অবস্থা থেকে খারাপ লাগে, শারীরিক অবস্থা দেখে খারাপ লাগে। গৌতমের দারুণ ছেলে। হ্যাঁ, মানে একদম শেষ দিকে আসছে, আপনি খুব সংক্ষিপ্ত উত্তর দিচ্ছেন, এক কথায় উত্তর দিচ্ছেন। এমসিকিউ টাইপ বলে কি এখন এরকম এমসিকিউ চলছে বলে এরকম না? সেটা কি এমসিকিউ জানি, মাল্টিপল চয়েস কোশ্চেন, ঠিক দেওয়া, আপনিও ঠিক দিয়েই না। এদের ডেসক্রিপশন হয়, ধরো তুমি অসীম দাশগুপ্ত বললে, বাংলা অ্যাম্বাসাডারে চেপে ঘুরে। যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই সময়ের কিছু ঘটনা বলুন, যখন আপনি শুরু থেকে আছেন, যখন প্রকৃত অর্থেই মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনটা মাটিতে নেমে করছেন, এখন ডিফারেন্সটা কি হয়ে গেল? দল চালাচ্ছিলেন বলবেন না, কারণ দল তো তখনও চালাতেন, এখনো চালাচ্ছেন না। তখন মমতার ব্যাপার ছিল একদম ক্ষমতা না পেলে বোঝা যায় না একটা লোক কি। তার আগে আপনিও বুঝতে পারেননি, আজকে যা দেখছেন তার কোনো, এখন তো কম্পালশন মমতার, করতেই হবে, মানে বাঘের পিঠে চড়া। হ্যাঁ, আর নামতে পারছেন না। নামতে পারছে। তো অভিষেক ব্যানার্জি সম্পর্কে কি বলবেন? আমি জানি না, চিনিও না, সত্যি বলছি। টিভিতে দেখেছি, আলাপ বলে ভালো, এটুকুই বলে ভালো। আচ্ছা, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দেওয়া হয়েছে জানেন উত্তর কলকাতা সভাপতি পদ? অনেকদিন ধরে আছে, তাপসটা তো বেরিয়ে গেল ওই কারণে। হ্যাঁ, কি বলবেন এটা নিয়ে? কি বলবো, সুদীপদার ওই ধরে আছে, এসে পার্লামেন্টে বসে থাকে, দেখি কোনো বক্তৃতা নিয়ে নি। এবং যেটা হয়েছে এখন, যেটা হয়েছে পশ্চিমবঙ্গ থেকে, মানে তৃণমূলের জোতার পর হিন্দি জানে না, ইংরেজি জানে না পার্লামেন্টের মেম্বার, কোনো বক্তৃতা নেই, ওই লিখে দিল, জমা দিয়ে দিল, কোশ্চেন আনসার। বিজেপির এই মুহূর্তে প্রমিসিং মুখ পশ্চিমবঙ্গে সরকারে আসার সম্ভাবনা আছে না বিজেপির? তৃণমূলই থাকবে, বিজেপির লোক নেই, মানে সমর্থন আছে কিন্তু মুখ নেই। শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন। আরে সে তো নিজের এলাকায়, এখন তো আবার জিতে গেছে দেখছি মমতা। হ্যাঁ, সে তো ভবানীপুর থেকে। না, ওখানেও না, সে তো এখনো সেই রেজাল্ট এখনো বেরোয়নি। যাই হোক, হ্যাঁ, তো একদম তাহলে এই মুহূর্তে পশ্চিমবাংলার রাজনীতির আমার একদম শেষের দিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প কেউ না কেউ তো আছে, কে সেটা? নেই এখনো মমতা অবিসংবাদী। 2024-এ আপনার আবার আসবে মমতা। হ্যাঁ, বুঝলাম। আপনি কাকে মুখ্যমন্ত্রী দেখতে চান? মমতাকেই? আমি কাউকে দেখা না দেখা কিছু এসে যায় না, যাদের দেখেছি সিদ্ধার্থ রায়, তো মমতাকে তখন দেখছি, মেনে নিতে হচ্ছে। কি কোর্টে যাচ্ছেন? হ্যাঁ, যাই। ফুল ফ্লেজেড অরুণাভ ঘোষকে কবে পাওয়া যাবে? আমি তো ছিলাম দিল্লিতে, জানি তো, আছি চলে যাচ্ছে। মানে আর কোর্টে আমি একটা জিনিস বুঝেছি, শোনো, নিজের উপলব্ধি দিয়ে, নিজেকে দিয়ে, পিওর অনেস্টির কোনো দাম নেই। এটা কি আক্ষেপের কথা? হ্যাঁ, বলতে পারো। মানে নিজের জীবনচর্যা থেকে উঠে আসা। আমি যাদের দেখেছি, তুমি নির্বেদ রায়কে দেখো না? তাহলে যোগাযোগ আছে? হ্যাঁ। কেমন আছে নির্বেদ? ভালো, এতদিন দেখতে পাই না। হ্যাঁ, ওরকম পড়াশোনা করা নেই। আমি বললাম তো যে তুমি, মানে আক্ষেপ ওইটা আর কি, যে মানে সে সময় কংগ্রেসের লিগাল মাইন্ড হচ্ছে অরুণাভ ঘোষ, সেই সময় কংগ্রেসের নির্বেদ রায়, হ্যাঁ, আপনার পরশ দত্ত ছিলেন, আপনারা সবাই, তারপরে তৃণমূল, তারপরে আবার মানে অরুণাভ ঘোষ তখন সৌগত ইন্টেলেকচুয়াল পাওয়া যায় অবশ্যই, কিন্তু সৌগত রায় আজকে নাচ দেখেছেন আপনি? নষ্ট হয়ে গেছে। কেন নষ্ট হলো? বয়সের ভারে। আচ্ছা, আমার একেবারে শেষ প্রশ্ন, মানুষ জানতে চান যে হাইকোর্ট পাড়ায় সেই অরুণাভ ঘোষের সেই উইটি দৃপ্ত পদচারণা আবার রাজনীতির মঞ্চে দেখা যাবে না? রাজনৈতিক মঞ্চ আমি কোনোদিন সেভাবে বলিনি। না, আপনি তো বেশ কিছু ক্যাম্পে বলেছি, নিয়ে গেছে, বলেছি। হ্যাঁ, যেমন বিকাশদার বিরুদ্ধে মিমিনাকে জিতে গেল, খারাপ লেগেছে? খারাপ তো লাগবে, আমি তো বিকাশদার মিটিং করছি, কি মিমিনা আবারও করবেন পরের বার বিকাশবাবু দাঁড়? সেটা না, আমি সে দেখতে, বিকাশদার ক্যান্ডিডেট তো দারুণ, এ তো অস্বীকার করে। হেরে যান বারবার। হ্যাঁ, হেরে যান, কি করা যাবে? সে তো সোমেন ঠাকুর জীবনে যেতেননি, সোমেন্দ্রনাথ ঠাকুর জীবনে যেতেননি, হেরে যেতেন। কথা বললাম অরুণাভ ঘোষের সঙ্গে, দীর্ঘক্ষণ কথা বললাম, এবং দীর্ঘ সময় বেশ কিছু বিষয়ে স্পর্শ করলেন অরুণাভ ঘোষ। ঈষৎ অভিমান আবারও খুঁজে নেওয়ার চেষ্টা করব। উনি দিল্লি চলে যাচ্ছেন আগামী পরশুদিন। উনি ফেরার পরে আমরা আবারও কথা বলার চেষ্টা করব, এবং অরুণাভ ঘোষকে দীর্ঘদিন পরে ক্যামেরায় দেখে, পর্দায় দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। অরুণাভদা, মানুষের উদ্দেশ্যে আরেকটা বলি আমি, যেটা আমাদের হয়েছে, বেসিক রাইটিংসের অভাব হয়ে গেছে। ধরো একটা কোনো সাবজেক্ট নিয়ে লেখার কোনো লেখক নেই, অভাব হয়ে গেছে, সেটা নেই। অভাবটা আপনি পূরণ করুন।
আপনার তো লেখার হাত আমরা জানি। লেখার হচ্ছে না, দীর্ঘদিন হচ্ছে না, কারণ এখন যেটা হয়ে গেছে যে ডিকটেশন মেশিনে হয়ে গেছে। হ্যাঁ, এইটা হয়ে গেছে সর্বক্ষেত্রেই, মানে সে অরিজিনাল থিঙ্কিংয়ের ব্যাপারটা নেই। অরিজিনাল থিঙ্কিং অভিমানী অরুণভ ঘোষ এটা কি যোগ্য থাম্বনেল হতে পারে? আপনারা জানাবেন, আপনারা কমেন্ট করে জানাবেন এই কথোপকথন কেমন লাগলো, এবং এরকম আরও এক্সক্লুসিভ কন্টেন্টসের জন্য আপনার চোখ থাক কবির সৌরভের ইউটিউব চ্যানেলে।